এটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অফ ভার্বের ভিতরে। এবার দেখেন ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব আর অক্সিলারিজ ভার্ব। অক্সিলারি ভার্বসগুলোকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিন্সিপাল অক্সিলারিজ, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এগুলোকে কেন প্রিন্সিপাল অক্সিলারিজ বলা হয়? এগুলোকে প্রিন্সিপাল অক্সিলারিজ বলা হয় এই কারণে, এগুলোকে প্রিন্সিপাল অক্সিলারিজ বলা হয় এই কারণে সমস্যা নেই। এই অক্সিলারিজ বলছি আমরা এই কারণে প্রিন্সিপাল অক্সিলারিজ, কারণ এই ভার্বগুলো একই সাথে প্রিন্সিপাল ভার্বের ন্যায় নিজস্ব অর্থ আছে বা সরাসরি বসতে পারে। আর দু নম্বরে আমরা এটাকে বলছি মডাল। মডালের সাথে আমাদের মুড থেকে মডাল আসছে। মুড মানে হচ্ছে এই ভার্বগুলো বিশেষ অর্থ প্রকাশ করে, এই অক্সিলারি ভার্বগুলো বিশেষ অর্থ প্রকাশ করে। আর তিন নম্বরে সেমি মডাল বলছে এই কারণে যে এই ভার্বগুলো কখনো মূল ভার্বের ন্যায় একা মানে অর্থ প্রকাশ করতে পারে, আবার কখনো অক্সিলারির মতো অর্থ প্রকাশ করে, এই কারণে এগুলোকে সেমি মডাল বলা হয়। তো আমরা ক্লাসিফিকেশন তো মোটামুটি গিয়েছে। ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব আপনাদেরকে পড়িয়েছে। আচ্ছা, ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্বের মধ্যে আপনাদের মানে কোনো কনফিউশন আছে কিনা বা কোনো প্রশ্ন এখনও আছে কিনা? যদিও নন ফাইনিট ভার্ব নিয়ে আমরা একটু পরে আরেকটু বিস্তারিত আলোচনা করব। দেখেন, নন ফাইনিট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যে ভার্ব নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, প্রিন্সিপাল ভার্বের সাহায্য নেয়, তাকে নন ফাইনিট ভার্ব বলে। এটা হচ্ছে তার মানে বুকিশ সংজ্ঞা, বুকিশ ডেফিনিশন, অর্থাৎ বইতে যেটা বলা আছে। এই আমরা এটাকে এভাবে মানে সংজ্ঞা যখন বলতে বলে আমরা তখন সেভাবে এভাবে বলি, কিন্তু বাস্তবিক অর্থে যেমন ধরুন আই টু ইট অসম্পূর্ণ, হি টু রিড অসম্পূর্ণ, আই ওয়ান্ট টু ইট আমি চাই। তাহলে দেখুন এই টু ইট, খেয়াল করে দেখুন এই টু ইট নিজে যে অর্থটা প্রকাশ করছে আমি খেতে চাই, কিন্তু আমরা যে কাজ বা ফাংশন বুঝি এর ভিতরে সেই কাজ বা ফাংশন নেই। এই কারণে এইটাকে বলা হয় নন ফাইনিট ভার্ব। আমরা শুরুতে যেটা বলেছিলাম গতদিন। আর নন ফাইনিট ভার্বের আরেকটি সংজ্ঞা আমরা দিয়েছিলাম, সেই সংজ্ঞাটি হলো যে যে সমস্ত ভার্ব টেন্স এবং পার্সন অনুসারে নিজের অবস্থা পরিবর্তন করতে পারে তাকে বলা হয় ফাইনিট ভার্ব। যে ভার্ব পারে না তাকে বলা হয় নন ফাইনিট ভার্ব। যেমন আই ওয়ান্ট টু ইট, এইখানে আপনি আইয়ের জায়গায় হি লেখেন, দে লেখেন, দেম লেখেন, যাই লেখেন, এই টু ইটের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ওয়ান্টের পরিবর্তন হয়ে যাবে। বুঝাতে পেরেছে? আচ্ছা। আর নন ফাইনিট ভার্ব বাক্যে একা একই বসতে পারে না, সে অন্য একটি নন ফাইনিট ভার্বের উপরে নির্ভরশীল। কারণ আমরা জানি ইংলিশ ব্যাকরণের যে মানে নিয়ম, সেই নিয়ম অনুসারে একটি সেন্টেন্স বা একটি ক্লোজ সে কখনো একটি ফাইনিট ভার্ব ছাড়া গঠিত হবে না। আর প্রিন্সিপাল ভার্ব তো আমরা বলেছি অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, এটা বলেছে। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এটা নিয়ে আমরা গতকালকে একটু আলোচনা করেছি, আজকে আরেকটু আলোচনা করি। যেমন হি ইটস রাইস। খেয়াল করে দেখুন আমরা আমাদের অবজেক্ট এবং কমপ্লিমেন্ট যেটাকে বলি আমরা, এই দুইটা সম্পর্কে আমাদের একদম ক্লিয়ার কনক্রিট আইডিয়া থাকতে হবে। আমি এই ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব পড়ানোর আগে আমি একটু সেই জায়গাটা একটু ক্লিয়ার করতে চাই। যেমন ধরুন হি গেভ মি আ পেন, এই একটা সেন্টেন্স আপনারা খাতায় তোলেন। আমি আরেকটা সেন্টেন্স লিখলাম, উই elected him chairman. আমরা একটু এই জায়গা থেকে এইটুকু ক্লিয়ার করব, কারণ এইটুকু যদি ক্লিয়ার না হয় ইংলিশ গ্রামার আমাদের কাছে ওই সর্বদাই দুর্বোধ্য থেকে যাবে। দেখেন হি গেভ মি আর পেন, এই একটা
অর্থাৎ পেন এই একটি, আর মি এই একটি, আর এইখানে আমরা ইলেক্টেড হিম, আমরা হিমের নিচে দাগ দিই, চেয়ারম্যানের নিচে দাগ দিই। আচ্ছা, তাহলে আমরা এই সেন্টেন্সটা যদি একটু দেখি তাহলে আমরা আমাদের যে সম্পর্কে, আমাদের যে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে যে কনফিউশন, সেই কনফিউশনটা দূর হয়ে যাবে। খেয়াল করে দেখবেন, অবজেক্ট অলওয়েজ রিলেটেড টু আ ভার্ব। ফাংশনালি অবজেক্ট ইজ অলওয়েজ নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, যে অবজেক্ট হবে সে অলওয়েজ রিলেটেড কার সাথে থাকবে, ভার্বের সাথে থাকবে, এবং এই অবজেক্ট যখনই সে হবে তখনই সে নাউন হবে। কিন্তু কমপ্লিমেন্ট অন্য কিছু হতে পারে। তার মানে অবজেক্ট মেইনলি রিলেটেড কার সাথে? মেইনলি রিলেটেড, অবজেক্ট মেইনলি রিলেটেড হচ্ছে ভার্বের সাথে। ঠিক আছে, এখন প্রথম সেন্টেন্সটাতে আসুন। আচ্ছা, প্রথম সেন্টেন্সটাতে আমরা যে ট্রানজিটিভ ভার্ব যে পড়েছে, সেই ট্রানজিটিভ ভার্ব মনোট্রানজিটিভ হয়, আমি গতকালকে বলেছি, কখনো ডাইট্রানজিটিভ হয়। মনোট্রানজিটিভ মানে সে যদি একটি অবজেক্ট নেয় তাহলে তাকে মনোট্রানজিটিভ বলা হয়, যদি দুইটি অবজেক্ট নেয় তাকে ডাইট্রানজিটিভ বলা হয়। তো এখন আমরা দেখুন, হি মেক, এইখানে যদি আমরা দেখি বাস্কেটস, তাহলে দেখুন এই বাস্কেটসটা রিলেটেড কার সাথে? বাস্কেটসটা রিলেটেড হচ্ছে মেইকের সাথে। অর্থাৎ এই যে মেইক যে কাজটা, এই কাজটা করার জন্য তার কোনো না কোনো একটা কিছু লাগবে, যেইটা লাগবে বা যেইটার উপরে গিয়ে করবে সেইটাই হচ্ছে তার অবজেক্ট। আমি কি এই পর্যন্ত কি বুঝাতে পেরেছে? আমি কি বুঝাতে পেরেছে? স্যার বুঝি নাই, আরেকবার বললে ভালো হবে। আচ্ছা, আমি আবারও বলি একটু, মানে আজকে আমি গ্রামারের বাকি যে পার্টটুকু আছে ওই পার্টটুকু আমি শেষ করতে পারি বা না পারি, আমি শুধুমাত্র আপনাদেরকে অবজেক্ট একটু শেখাবো। যদি অবজেক্ট আমি শেখাতে পারি, আমি মনে করি যে আমার গ্রামার শেখানোর যতটুকু ছিল আমি শেখাতে পেরেছি এখন পুরো কোর্সে। বাকিগুলো আপনারা যে কোনো জায়গা থেকে পড়ে নিতে পারবেন বা বই আছে পড়ে নিতে পারবেন। আমি যেটা বলেছিলাম যে অবজেক্ট অলওয়েজ রিলেটেড টু বাংলায় বলে, অবজেক্ট সর্বদা একটি ভার্বের সাথে রিলেটেড, অর্থাৎ ভার্বের কমপ্লিমেন্ট। ভার্ব যে কাজটি করবে, অর্থাৎ ভার্ব তো মানে একটা কাজ, ওই কাজটা যেটার উপর দিয়ে করবে বা যেটা দ্বারা করবে সেটাকেই বলা হবে কি? তার অবজেক্ট। বোঝাতে পেরেছে? এখন অবজেক্ট ফাংশনালি সে অলওয়েজ সে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট হবে, মানে যে অবজেক্ট হবে সেই নাউন হয়ে যাবে। নাউন ছাড়া অন্য কোনো কিছু ভার্বের অবজেক্ট হতে পারবে না। তাহলে এখন অবজেক্ট আমরা চিনব কিভাবে? অবজেক্ট সর্বদা আমাদেরকে দেখতে হবে যে এই অবজেক্ট ভার্বের সাথে রিলেটেড আছে কিনা। ট্রানজিটিভ ভার্ব যখন তার যে কাজটি, সেই কাজটিকে করতে গেলে তার ওই অবজেক্টের উপরে নির্ভর করতে হবে। অবজেক্টকে ছাড়া তার যেই কাজটি, অর্থাৎ তাকে পড়লে আমরা যে কাজটি পাবো সেই কাজটি সে করবে না, করতে পারবে না। আমরা সেকেন্ড সেন্টেন্সে সে উদাহরণটা দেখিয়েছিলাম, হি মেক, সে বানায়। এখন এই যে বানানোর কাজটা তো কোনো না কোনো কিছু দিয়ে তাকে করতে হবে, কোনো না কোনো কিছুর উপরে করতে হবে। তাহলে সে বানাচ্ছে কি? তাহলে সে বানাচ্ছে বাস্কেট। এইটুকু কি বুঝতে পারছেন? বুঝছি স্যার। আচ্ছা, তার আমরা একটু ইন্ট্রানজিটিভ ভার্বটা একটু দেখে আসি। ইন্ট্রানজিটিভ ভার্ব হলো তার কোনো অবজেক্ট দরকার নেই, কমপ্লিমেন্ট থাকতে পারে, সেটা আমরা একটু পরে গেলে, আমরা ফ্যাক্টিটিভ ভার্ব যখন দেখব, আমরা কোপুলেটিভ ভার্ব যখন দেখব, তখন আমরা ওইখানে গিয়ে ওই বিষয়গুলো আবার জানার চেষ্টা করব। ইন্ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সে, তার কোনো অবজেক্টের দরকার নেই, অর্থাৎ যেই ভার্বটি, তার যে ক্রিয়াটি, সেই ক্রিয়াটি ওই ভার্বটির মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে, অন্য কোনো কিছুর দরকার নেই। যেমন আমরা এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে আমরা এখানে যে উদাহরণ দেওয়া আছে, হি স্লিপস। এখন খেয়াল করে দেখুন, ঘুমায়। এই ঘুমানোর জন্য কি কোনো কিছুর কি দরকার আছে? এক্সট্রা কোনো কিছুর কি দরকার আছে? না স্যার। কোনো ব্যক্তি, বস্তু, কোনো কিছুর কি দরকার আছে? না স্যার। হি ওয়াক্স। কোনো কিছুর কি দরকার আছে?
না স্যার। কোনো কিছুর দরকার নেই। কিন্তু আমি যদি বলি হি রাইটস, এবার বলেন কোনো কিছু কি লাগবে তার আর? আপনি লাগালে লাগাতে পারেন এবং লাগবেও। হি রাইটস এ লেটার, হি রাইটস এ পোয়েম, হি রাইটস এনিথিং আমরা বলতে পারি। কিন্তু দেখেন এই যে উপরের যে উদাহরণগুলো আছে, আপনি চাইলেও জোর করে কিছু লাগাতে পারবেন না, কোনো অবজেক্ট তার সাথে লিঙ্ক করতে পারবেন না। বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, এখন কখনো কখনো কোনো কোনো ভার্ব আছে যে সেগুলো ট্রানজিটিভ হয়, সেগুলো ইনট্রানজিটিভ হয়। যেমন এখানে একটা উদাহরণ আছে, হি রিডস এ বুক। আমরা জানি কি যে রিডস সাধারণত ট্রানজিটিভ ভার্ব, যেহেতু সে অবজেক্ট নেয়। কিন্তু পরের উদাহরণটা দেখেন, দ্য ডগ ক্যান নট রিড, সে পড়তে পারে না, ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ তার এখানে কোনো অবজেক্ট নেই। যদি অবজেক্ট দিতে মানে ডগ তো পড়তে পারে না, এটা তো আমরা সবাই জানি। তো এই ক্ষেত্রে তার কোনো অবজেক্ট নেই বা অবজেক্টের দরকার পড়ে না। এবার আরও কিছু ব্যবহার দেখুন, খুব সূক্ষ্ম পার্থক্যগুলো। উইল ইউ সি মি টুমোরো, সি, এই সি এর অবজেক্ট হচ্ছে মি, টুমোরো, তার মানে কি এটা ট্রানজিটিভ। কিন্তু পরের জায়গায় বলছে কি এ ব্লাইন্ড ম্যান ক্যান নট সি। বুঝতে পারছি আমরা? পরের উদাহরণটা যাই, আই এম রাইটিং এ লেটার, ইকোনো রাইটস ওয়েল। দেখেন কি সুন্দর, মানে এই উদাহরণটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর উদাহরণ মনে হয়। আই এম রাইটিং এ লেটার, খুব চমৎকার, আমি একটি লেটার লিখছি। কিন্তু পরেরটাতে আমরা লিখছি ইকোনো রাইটস ওয়েল। কোনো কিছুর দরকার নেই, কোনো অবজেক্টের দরকার নেই, তার অর্থ সম্পূর্ণ হয়ে গিয়েছে। তাহলে এটাকে বলবো কি আমরা? এটাকে বলবো আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব। এবার আমরা এখানে আসি, যদি আমরা ওই ট্রানজিটিভ ভার্ব আর ইন্ট্রানজিটিভ ভার্বটা যদি আপনাদেরকে বুঝাতে পারি, তাহলে একটু খেয়াল করেন, হি গেইভ মি। আচ্ছা, মি, এখানে মেয়ের সাথে সম্পর্ক আছে কার? গেইবের নাকি মেয়ের সাথে হি এর সম্পর্ক? বলেন। মেয়ের সাথে গেভের। তাহলে গেইবের যদি সম্পর্ক হয়, তাহলে এটা কি হবে? এটা অবজেক্ট। অবজেক্ট হবে। আচ্ছা, পেনের সাথে সম্পর্কটা কার? মি। না, পেনের সাথে সম্পর্কটা হলো গেইবের, মেয়ের সাথে সম্পর্ক নেই তার। অর্থাৎ ভার্ভ এইখানে দুইটা বস্তুর উপরে কাজ করেছে। এক আমার উপরে কাজ করেছে, আবার আমাকে সে পেনটা দিয়েছে, অর্থাৎ তার এখানে ডবল হ্যান্ড, দুইটা হাত তার। বুঝিয়ে দিকে পারছে? আবার চিন্তা করেন, গেইব তার দুইটা হাত, মি, একটা হচ্ছে মি আমাকে, আর একটা হচ্ছে কাকে? পেন। কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? জি কনসেপ্টটা স্যার, তাহলে এই এই মানে আমরা বলতে চাচ্ছি এখন তাহলে এই সেন্টেন্সে দুইটা অবজেক্ট আছে, এটা? হ্যাঁ হ্যাঁ, এটা ডাইট্রানজিটিভ ভার্ব বলা হয়। এবং এই দুই ধরনের অবজেক্টের ভিতরে একটা অবজেক্ট হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, আর একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। একটাকে বলা হয় মুখ্য কর্ম, আর একটাকে বলা হয় গৌণ কর্ম। বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে পরের উদাহরণটা দেখেন, পরের উদাহরণটার মধ্যে ওই যে দুইটার নিচে দাগ দেওয়া আছে, এই দুইটার মধ্যে রিলেশন, কার সাথে রিলেশন আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করেন। পরের দুইটার মধ্যে সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করেন। পাইছেন? সম্পর্ক পাইছেন? কথা বলেন। এটা স্যার ইলেক্টেড এর সাথে সম্পর্কিত। আমরা তাকে চেয়ারম্যান
নির্বাচিত করেছি। আচ্ছা এবার তাহলে দেখি, হ্যাঁ ধন্যবাদ। আপনি শুধু একা কথা বলতেছেন, আমাদের বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা? আপনারা কি মনে করেন যে আপনারা এখানে চুপ থাকলে অন্য কোথাও বা অন্য কোনো বই থেকে বা অন্য কোথাও থেকে এটা বুঝতে পারবেন? আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, এই যে আমি যে উদাহরণটা দিলাম, বাংলাদেশে যারা বড় বড় টিচার, যারা উইথ ডিউ রেসপেক্ট, তার 95% এটা তো ভুল করবে। নিচেরটা একটু ভালো করে খেয়াল করে দেখেন, নিচেরটাতে যে হিম আছে, হিম ইলেকটেটের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু এই ইলেকটেটের সাথে কি চেয়ারম্যানের কোনো সম্পর্ক আছে? ইলেকটেটের সাথে চেয়ারম্যানের কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হচ্ছে হিমের সাথে। হিমকে আমরা চেয়ারম্যান বানিয়েছি, হিম হয়েছেন চেয়ারম্যান, ইলেকটেড হিম। বুঝতে পারছি নাকি পারিনি? জি স্যার, বুঝছি। তাহলে হুম? স্যার চেয়ারম্যানটা তো অবজেক্ট হবে না, এটা কি হবে তাহলে? এটা হচ্ছে হিমের কমপ্লিমেন্ট, অবজেক্টের কমপ্লিমেন্ট। বুঝাতে পেরেছি আমি? আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে আমরা এখানে বলেছিলাম উপরে ডাইট্রানজিটিভ ভার্বে আমরা একটি পাবো অবজেক্ট পাবো, মানে বস্তুবাচক অবজেক্ট পাবো, আরেকটা পাবো আমরা ব্যক্তিবাচক অবজেক্ট। তো বস্তুবাচক যে অবজেক্টটা, সেই অবজেক্টটাকে বলা হবে ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। আর যেটা ব্যক্তিবাচক সেটাকে বলা হবে ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। দেখেন, ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট সাধারণত ব্যক্তিবাচক যেটা সেটা ইনডাইরেক্ট অবজেক্ট হয়, আর বস্তুবাচক যেটা সেটা ডাইরেক্ট অবজেক্ট হয়। এবং বাক্যে এই ইনডাইরেক্ট অবজেক্ট ছাড়া বাক্যের অর্থ হয় হি গেইভ আ পেন, অর্থ সম্পন্ন হয়েছে। আর এইখানে আপনার যে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট ছাড়া বাক্যের অর্থ হবে না। উই ইলেক্টেড হিম অর্থ হচ্ছে না। উই ইলেক্টেড চেয়ারম্যান, হ্যাঁ এখন অর্থ হচ্ছে। উই ইলেক্টেড চেয়ারম্যান এখন অর্থ হচ্ছে, কিন্তু এই যে হিম যেটা আছে, এই হিমটাকে যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে বাক্যের অর্থ থাকবে না বা অর্থ হবে না। এখন এইটা বোঝার আরেকটা উপায় আছে। আমরা যদি এটাকে প্যাসিভ ভয়েস করতে যাই, হি গেভ মি আ পেন, আমরা এটাকে প্যাসিভ করতে পারি, এ পেন ওয়াজ গিভেন টু মি বাই হিম। অথবা আমরা এটাকে করতে পারি, হি ওয়াজ গিভেন এ পেন টু মি। অর্থাৎ আমরা পেন এবং মি দুইটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু নিচেরটাতে উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই আস। কিন্তু আপনি আর চেয়ারম্যানকে যদি আপনি অবজেক্ট যদি হতো, তাহলে নিয়ম অনুসারে চেয়ারম্যানকে আমরা সাবজেক্ট করে এই বাক্যের প্যাসিভ ভয়েস করতে পারতাম, কিন্তু পারবেন না। চেষ্টা করে দেখেন। তাহলে এই অবজেক্টের বিষয়টা আপনারা একটু ভালো করে মাথায় রাখবেন, এবং এই ক্লাসটা শেষে এটা তো রেকর্ড থাকবে, একটু ভালো করে দেখে নেবেন যে কি বলতে চেয়েছে আমি। এই কনসেপ্টটা ক্লিয়ার করতেই হবে, ঠিক আছে? এখন আমি যদি বলি, এখন বলেন, হি ইজ আ চেয়ারম্যান। এবার বলেন, এই চেয়ারম্যান এইখানে কি অবজেক্ট না কমপ্লিমেন্ট? কার অবজেক্ট? কার অবজেক্ট? ভার্বের অবজেক্ট হবে না। এখন দেখেন ভার্বের সাথে এর কোনো রিলেশন আছে কি না। ভার্বের সাথে এর কোনো রিলেশন নেই, রিলেশনটা হচ্ছে হি এর সাথে। এটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট, এবং এখানে ইজ হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব, বা এটাকে কোঅপারেটিভ ভার্ব আমরা বলতে পারি। সে শুধু মাঝখানে বসে এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করেছে, যার কারণে এটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। এই চেয়ারম্যানের সাথে ইজের কোনো সম্পর্ক নেই, রিলেশন নেই। তাহলে এটা কি? এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? হি এর কমপ্লিমেন্ট। বুঝতে পারছি? বুঝতে পারছি? আচ্ছা, বুঝতে পারলে আমরা এখন ইন্ট্রানজিটিভ ভার্ব ইউজেস ট্রানজিটিভলি, আমরা এখন কিছু কিছু, হ্যাঁ বলেন। ও, ব্যক্তিবাচক অবজেক্টটা ইনডিরেক্ট অবজেক্ট বলছিলেন মনে হয়। ব্যক্তিবাচক অবজেক্টটা ইনডিরেক্ট অবজেক্ট হবে, বস্তুবাচক অবজেক্টটা ডিরেক্ট অবজেক্ট হবে। ওকে ওকে স্যার। আচ্ছা, এবার আমরা এইখানে মানে কতগুলো ভার্বের বিশেষ রূপ আছে
সেই রূপগুলো আমরা একটু দেখিয়ে দিতে পারি আপনাদেরকে। একটু প্রথমে যদি বলি আমরা কগনেট ভার্বের, আচ্ছা কোয়াসিপেসিভ ভার্বের কথা বলি। কোয়াসিপেসিভ ভার্ব কি? কোয়াসিপেসিভ ভার্ব হচ্ছে কর্ম করতে বাচ্য, অর্থাৎ যেইখানে কর্ম নিজেই মুখ্য হয়ে ওঠে তাকে বলা হয় কোয়াসিপেসিভ ভার্ব। কর্ম নিজেই মুখ্য হয়ে ওঠে। যেমন আমরা যদি বলি কোয়াসিপেসিভ ভার্বের উদাহরণ যদি দেই, চাল বেশি দামে বিক্রি হচ্ছে, বাঁশি বাজে ওই মধুর লগনে। দেখছেন এখানে কর্ম নিজেই সাবজেক্ট হয়ে গেছে। সুতি কাপড় টেকে বেশি দিন। তাহলে দেখেন আয়রন ফিলস হার্ড, আয়রনকে কি মনে হয়? কঠিন মনে হয়। তো আয়রন তো কঠিন মনে হয়, আয়রনকে তো আমরা স্পর্শ করে কঠিন মনে করি না, আয়রন নিজেকে নিজে কঠিন মনে করে। কিন্তু এই বাক্যটা যখন আমরা পড়ি তখন দেখেন এখানে আয়রনকে নিজেকেই নিজে কঠিন মনে হচ্ছে। তারপরে দেখেন দিস মেডিসিন স্মেলস সোর, এই মেডিসিন নিজেই দুর্গন্ধ মানে গন্ধ ছড়াচ্ছে। তারপর দ্য হাউস ইজ বিল্ডিং, মনে হয় না যে বাড়িটা নিজে নিজেই তৈরি হচ্ছে। এই ধরনের বাক্যগুলোকে বলা হয় কোয়াসিপেসিভ মানে সেন্টেন্স বলা হয়। আর এই ধরনের ভার্বগুলোকে বলা হয় কোয়াসিপেসিভ ভার্ব, অর্থাৎ কর্ম করতে বাচ্য। কর্ম নিজেই কর্তার জায়গায় এসে এমনভাবে ক্রিয়া করে মনে হয় যেন কর্ম নিজেই কর্তা হয়ে গিয়েছে। এরপরে আসি আমরা কগনেট ভার্বের কথা বলে, যদি কগনেট ভার্বের কথা যদি বলি, এই কগনেট ভার্বটা খুব গুরুত্বপূর্ণ, প্রায়ই পরীক্ষায় দেয় কগনেট ভার্বটা। কগনেট ভার্বটা এই কারণে গুরুত্বপূর্ণ যে কগনেট ভার্ব হচ্ছে, এটাকে বাংলা বলা হয় সমধাতুজ কর্ম, অর্থাৎ কোনো ক্রিয়ার কর্ম যদি ওই ক্রিয়া থেকে উৎপন্ন হয় তাকে আমরা বলি সমধাতুজ। যেমন আমরা বাংলায় যদি বলি খুব এক ঘুম ঘুমিয়েছে, তাহলে দেখুন এখানে ঘুম কোনটা? ঘুমকে কর্ম না? কয়জন জয়েন করছে আজকে? কি অবস্থা এদের, আমরা আগে বলে দিয়েছি না আজকে ক্লাস হবে। তারপর দেখেন খুব এক দৌড় দৌড়িয়েছে, তাহলে এইখানে দেখুন আমাদের ক্রিয়াও যা আমাদের কর্মও তা, অর্থাৎ এই যে ক্রিয়ার কথা বললাম আমরা, সেই ক্রিয়ার উদ্ভব ঘটেছে কর্ম থেকে। হ্যালো, হুম, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি অফ করে দেবো। হ্যাঁ কিছু কবি না। হ্যাঁ হ্যালো, আচ্ছা তো আমরা কগনেট ভার্বটা কি, তাহলে সমধাতুজ কর্মটা হলো কি? সমধাতুজ কর্মটা হলো যেখানে কর্তা এবং ক্রিয়া থেকেই কর্মটার উদ্ভব ঘটে। তো ওইটাকে আমরা একটা উদাহরণে দেখে আসি, যেমন হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, তাহলে দেখুন এখানে যে স্লিপ, সেই স্লিপটা উৎপন্ন হয়েছে ভার্ব স্লিপ থেকে। হি রান এ রেস, সে এক দৌড় দৌড়িয়েছে, তাহলে এই রেসটা আসছে রান থেকে। এরপরে আসি আমরা পজিটিভ ইউজ, পজিটিভ ইউজটা একটু আপনারা দেখে নেবেন। এরপরে আসি আমরা রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব কি? রিফ্লেক্সিভ ভার্ব হচ্ছে যেই ভার্ব নিজের যে ক্রিয়াটা করে সেই ক্রিয়াটা আবার নিজের দিকেই ফিরে আসে। যেমন সিট ইউর সেলফ ডাউন, তুমি নিজেই নিজের দিকে বসো, বা নিজেই বসো তুমি। হি ওয়ার্ক হিমসেলফ টু ডেথ, সে মৃত্যুর জন্য কাজ করলো। দ্য সিগারেট ইজ বার্নিং ইটসেলফ ইনটু অ্যাশেস, হি হার্ট হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ। ঠিক আছে, তো এরকম আরও কিছু ব্যবহার আছে, এগুলো একটু দেখে নেবেন। আর আরও কিছু ব্যবহার, সেগুলো আমরা একটু মানে ক্লাস শেষে একটু বলে দেব। এরপরে আসি আমরা নন ফাইনিট ভার্ব, ভার্বাল বলি আমরা যেটাকে। নন ফাইনিট ভার্ব হচ্ছে, আমরা তো নন ফাইনিট ভার্বের সংজ্ঞা পেয়েছে। নন ফাইনিট ভার্বের তিন ধরনের মানে তিনটে উদাহরণ আছে, যেমন আমরা পার্টিসিপল বলি, জিরান্ড বলি, ইনফিনিটিভ বলি। পার্টিসিপল কি? পার্টিসিপল হচ্ছে একই সাথে সে যদি ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে বলবো কি আমরা? পার্টিসিপল বলবো। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখি এ স্লিপিং ডগ, তো ডগটা কীরকম, কুকুরটা কীরকম? কুকুরটা স্লিপিং বা কুকুরটা ঘুমায়।
দ্য চাইল্ড কেম রানিং, দৌড়াতে আসলো, মানে দৌড়িয়ে আসলো। ডো নট গেট অন দ্য রানিং বাস, চলন্ত বাসে উঠো না। তাহলে দেখুন এগুলো মূলত আসছে থেকে, এগুলো মূলত আসছে ভার্ব থেকে, কিন্তু এইখানে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সে এই যে বাস, এই বাসকে কোয়ালিফাই করছে। কীরকম বাস? চলন্ত বাস। বুঝাতে কি পারছি নাকি পারি নাই? আমি কি বুঝাতে পেরেছি? কথা বলেন না কেন? আমি কি বুঝাতে পেরেছি? একটু কথা বলেন আপনারা, এরকম যদি চুপ হ্যাঁ, করে। এটা একটু কনফিউশন, কারণ হচ্ছে আমরা তো বলতেছি পার্টিসিপলটা, রানিং কে আমরা পার্টিসিপল বলতেছি না, ডু নট গেট অন দ্য রানিং বাস। রানিংটা আমরা তো জানি আবার ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা জিরান্ড হয়ে যায়। তাহলে এক্ষেত্রে পার্থক্য করবো কিভাবে? পার্থক্যটা আমি শিখিয়ে দেব, একটা ট্রিক শিখিয়ে দেব। দুনিয়ার যত জিরান্ড আর পার্টিসিপল আসছে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ড, সব খুঁজে বের করে ফেলতে পারবেন। কিন্তু আমি ওইটা শেখাবো একটু পরে। আগে আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এইখানে রানিং বাস, চলন্ত বাস, এটা যে অবজেক্টের ন্যায় কাজ করছে, এইটুকু কি বুঝতে পারছেন কিনা সেইটা বলেন। বুঝছি স্যার এটা। হুম, সম্মানিত বুঝতে পারছেন? জি স্যার, বুঝতো। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে আমরা একটু আসি। পার্টিসিপল তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট পার্টিসিপল। তো আমরা একটু পার্টিসিপলগুলো একটু দেখি। প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, যেটা একটু আগে আপনি বললেন। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের, মানে আমরা যেটা V3 ফর্ম বলি, সেই V3 ফর্ম। যেমন এ কিল্ড স্নেক ক্যান নট বাইট, কিলের সাথে ইডি যুক্ত হয়ে কিল্ড হয়েছে। একটি মৃত সাপ কখনো কামড়াতে পারে না, তাহলে কিল্ড স্নেকটাকে কোয়ালিফাই করেছে। কীরকম সাপ? এরপরে আসি আমরা পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল মানে কি? এটা একটু মানে গ্রামারের মধ্যে একটু বিদঘুটে মনে হয়, এবং ব্যক্তিগতভাবে আমার নিজের কাছেও এই জিনিসটা নিয়ে আমি কনফিউশন করতাম। যেমন হ্যাভিং ইটেন রাইস, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভিং ইটেন রাইস হি ওয়েন্ট টু বেড। এই যে হ্যাভিং ইটেন, এইটুকু হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল। এবং এইখানে যে সমস্যাটা হয়, সেইখানে অ্যাডজেক্টিভটা যে এটা কীরকমভাবে, এটা আমি নিজে, মানে ওই যে বললাম আমার একটু যে কোনো জিনিস বুঝতে হয়, আমার নিজের একটু বুঝতে সমস্যা হয়েছিল। কিন্তু এটা পারফেক্ট পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করছে। হ্যাভিং ইটেন রাইস হি ওয়েন্ট টু বেড, হ্যাভিং সেড দিস হি ওয়েন্ট অ্যাওয়ে। এখন ওই যে প্রথাগত যে সংজ্ঞাটা, বা যদি কোনো ভার্ব যদি একই সাথে অ্যাডজেক্টিভে এবং ভার্বের ন্যায় কাজ করে, অর্থাৎ মূল কথাটা হচ্ছে ভার্ব থেকে উৎপন্ন হয়ে সে যদি অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, তাহলে তাকে আমরা পার্টিসিপল বলি। বিষয়টা তো এইটা। তাহলে এখন এই জায়গাটাতে হ্যাভিং ইটেন, অর্থাৎ এই যে ইয়েটা যে বলছে আমাদের, এটা যে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করছে, কোথায়, কার সাথে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করছে। আচ্ছা, এর ব্যাখ্যাটা আমরা একটু পরে দিচ্ছি। আমরা একটু জিরান্ড চলে আসি। জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যখন একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে, তাকে জিরান্ড বলা হয়। আই লাইক রিডিং, আমি পছন্দ করি, লেখা পছন্দ করি বা পড়া পছন্দ করি। এখন দেখুন, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে সে কোনো একটা নাউনকে কোয়ালিফাই করবে, আর নাউনের কাজ হচ্ছে সে কোনো একটা জিনিসের নাম বোঝাবে। নাউন সর্বদাই কোনো জিনিসের নাম বোঝাবে। তাহলে আমি পছন্দ করি, আই লাইক, কি পছন্দ করি? রিডিং। তাহলে এটা একটা নাম বুঝিয়েছে না? কোনো কিছু, কোনো একটা কাজের নাম বুঝিয়েছে না? যদি কোনো কিছুর নাম বুঝায়, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা কি হবে? সেটা সেটা নাউন হয়ে যাবে। বুঝাতে পেরেছে? তো এখন যেহেতু রিড থেকে রিডিং আসছে, ভার্ব প্লাস আইএনজি, সে একই সাথে নাউন এবং ভার্বের কাজ করেছে, তাহলে এটাকে বলবো কি? আমরা জিরান্ড বলবো। এরপরে এসে আমরা ইনফিনিটিভ, মূল ভার্বের আগে যদি টু বসে, তাহলে সেটাকে আমরা ইনফিনিটিভ বলি। ইনফিনিটিভ সাধারণত কোনো একটা উদ্দেশ্য বোঝায়, এটি নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ন্যায় কাজ করে। যেমন টু রিড ইজ ইউজফুল, সাবজেক্ট হিসেবে কাজ করেছে। আই ওয়েন্ট টু গো, অবজেক্ট হিসেবে কাজ করেছে। আই ওয়ান্ট টু গো,
অবজেক্ট হিসেবে কাজ করেছে। হি হ্যাজ এ হাউস টু লেট অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, হাউসটাকে কোয়ালিফাই করছে। কেমন হাউস? ভাড়া দেওয়া যাবে এমন হাউস। হি কেম হেয়ার টু স্টাডি, এইখানে অ্যাডভার্ব পারপাস, অর্থাৎ সে এই যে কামটা যে করে হেয়ার, এইখানে যখন সে আসে এইখানে তার উদ্দেশ্যটা বুঝিয়েছে, পড়ার উদ্দেশ্যটা বুঝিয়েছে। তো এটার আরও কিছু ক্লাসিফিকেশন আছে, এই ক্লাসিফিকেশনগুলো আমরা এই জিরান্ট এবং পার্টিসিপল সম্পর্কে এইখানে একটা বিস্তারিত নোট আছে, আমরা এই নোটটাকে একটু আপনারা দেখে নেবেন। আমি একটু ভার্বাল নাউনটাকে বলি। জিরান্ট যখন শুধু নাউনের কাজ করে, ভার্বের কাজ করে না, তখন তাকে ভার্বাল নাউন বলে। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি এটা হলে তো আমরা জানি যে হয় জিরান্ট হবে বা পার্টিসিপল হবে। জিরান্ট একই সাথে ভার্বের কাজও করবে, আবার জিরান্ট একই সাথে নাউনের কাজও করবে। কিন্তু কখনো কখনো জিরান্টের বিশেষ ফর্ম দা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ, এই যে ফর্মটা, এই ফর্মটা সে শুধু ভার্বের কাজ নাউনের কাজ করে, ভার্বের কাজ করে না। এদেরকে বলা হয় ভার্বাল নাউন বলা হয়। যেমন দ্য রিডিং অফ নিউজ পেপার, দ্য রিডিং অফ নিউজ পেপার। এখন সংজ্ঞা দিয়ে এটা হয়তো পুরোপুরি বুঝবেন না, আপনারা শুধু এই স্ট্রাকচারটা মনে রাখবেন, দা প্লাস অফ, মাঝখানে থাকবে ভার্ব প্লাস আইএনজি। এখন এই ইনফিনিটিভ ভার্সেস জিরান্ট ভার্সেস ভার্বাল নাউন এগুলো একটু আপনারা দেখে নেবেন। পার্টিসিপল ভার্সেস জিরান্ট ভার্সেস ভার্বাল নাউন এগুলো একটু দেখে নেবেন। এখন আমি যেই জায়গাটায় যাব সেই জায়গাটা হচ্ছে যে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে একটি জিরান্ট এবং একটি পার্টিসিপল খুব সহজে, বুঝতে পারছেন? এটা একটু এক সেকেন্ড আপনারা একটু ওয়েট করেন, আমি একটু কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। আপনারা একটু লিখুন, খাতায় লিখুন, দরজাটা আপনারা একটু খাতায় লিখুন, এ সুইমিং স্নেক আর এ সুইমিং পুল। একটু খাতায় লিখুন, এ সুইমিং স্নেক, স্নেক a swimming snake, snake and a swimming pool. লিখছেন? এবার সুইমিং এর নিচে দাগ দেন, দাগ দিয়ে বলেন তো কোনটা জিরান্ট এবং কোনটা পার্টিসিপল। শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। এবার বলেন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দেবো। আমাদের সবচেয়ে বেশি ঝামেলা করে ভার্ব প্লাস আইএনজি, এটা জিরান্ট হবে না পার্টিসিপল হবে। খুব ভালো করে শুনবেন যে যদি ভার্ব প্লাস আইএনজি এর ভিতরে ওইটা পড়বেন, পড়ে যদি দেখেন যে এর ভিতরে মুভমেন্ট আছে, মুভমেন্ট থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ অর্থাৎ পার্টিসিপল, আর যদি মুভমেন্ট না থাকে তাহলে সেটা হবে জিরান্ট।
এবার পড়েন, পড়ে 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 দেখেন। তাহলে স্যার প্রথমটা হবে অ্যাডজেক্টিভ স্নেকটা, হুম। তারপরটা হবে জিরান্ড। ফুলটা তো পুলটার মুভ মধ্যে করা, মুভমেন্ট বোঝাচ্ছে না। মুভমেন্ট বোঝাচ্ছে না, তাই ওটা হবে জিরান্ড, জি না, সুইমিংটা। এই হলো গোল্ডেন রুল। আমি ক্লাসটা শেষ করার পরে বাজারে যত বই আছে, যত যা কিছু আছে, সবগুলো সার্চ দেবেন। আই হোপ যদি আমি বুঝাতে পারি তাহলে আপনারা জিরান পার্টিসিপল, আর কিছু পারুন বা না পারুন, জিরান পার্টিসিপল পারবেন। একটু নোট নিয়ে নেন, নোট নিয়ে নেন, নোট নিয়ে নেন। ভার্ব প্লাস আইএনজি যদি মুভমেন্ট থাকে তাহলে পার্টিসিপল, আর যদি মুভমেন্ট না থাকে তাহলে জিরান্ট। নোট নিয়েছেন? নোট নিয়েছেন আপনারা? আটজন লোকের ভিতরে একজন কথা বলেন, নোট নিয়েছেন? আমি মানে বুঝতে পারতেছি না। স্যার নিছি নিছি। আপনি একা কথা বলেন কেন? বাকিদের কি অবস্থা? বাকি কি মানে সবাই চুপ করে বসে আছেন কেন? এই কেউ কোনো কথা বলে না। এই জামিয়াতুর দাসনুবা বলেন, বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। আপনি কি এতক্ষণ কথা বলতেছেন? জি স্যার। এই সামান্তা শেখ বুঝতে পারছেন কিনা বলেন? এই মানে গ্রামারের ভিতরে এই পার্টিসিপল যেটা আছে এবং জিরান্ড যেটা আছে, এটা থেকে একটা কোশ্চেন থাকেই, বুঝতে পারছেন কিনা বলেন? স্যার বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে এবার একটু লিখেন তো খাতায় আপনারা। এ স্লিপিং বয়, এ স্লিপিং রুম, এ স্লিপিং পিল। লিখছেন? স্লিপিং বয়, স্যার আবার বলেন। এ স্লিপিং বয়, আ স্লিপিং স্লিপিং বয়, আস এস এল ডাবল ই পি আই এন জি, এ স্লিপিং পিল, এ স্লিপিং রুম। আচ্ছা, এবার বলেন এইখানে কোন স্লিপিং কোনটা? স্লিপিং বয় হচ্ছে পার্টিসিপল। স্লিপিং বয় পার্টিসিপল না, এইটাতে স্লিপিং পার্টিসিপল। হ্যাঁ জি স্যার, সরি স্যার, ভুলে, স্লিপিং হচ্ছে পার্টিসিপল। পরেরটাতে তারপর স্লিপিং, পিলের মধ্যে স্লিপিং হচ্ছে জিরান্ড। কেন কারণ জিরান? এটা পিলের তো কোনো মুভমেন্ট নাই। মুভমেন্ট নাই। হ্যাঁ, তারপরে তারপর ওটা রুমেরও কোনো মুভমেন্ট নাই, মুভমেন্ট সেজন্য নাই। স্লিপিংটা জিরান্ড হবে। আচ্ছা, শুধু আপনি বলতেছেন, বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা? আচ্ছা, এবার একটু বলেন তো। আই জয়েন্ট এ রাইডিং স্কুল, এইখানে রাইডিং এর নিচে দাগ দেওয়া। এই রাইডিংটা কি হবে বলেন, জিরান না পার্টিসিপল? স্যার জিরান্ড হবে। কেন জিরান্ড হবে? স্কুল তো মুভমেন্ট নাই। মুভমেন্ট নাই, ঠিক আছে। তার মানে কি? তার মানে হচ্ছে ফাইনিট ভার্বের ভিতরে যেগুলো পার্টিসিপল হবে সেগুলোর ভিতরে কোথাও না কোথাও একটু মুভমেন্ট থাকবে। ঠিক এই কারণেই আমি এই যে পারফেক্ট পার্টিসিপল যেটা বলছিলাম, হ্যাভিং ইটেন রাইস, দেখেন তো মুভমেন্ট আসছে না? ভাত খাচ্ছি, এর ভিতরে মুভমেন্ট আসছে না? ক্রিয়াটার মুভমেন্ট বোঝাচ্ছে না?
হ্যাভিং সেড দিস, দেখেন তো মুভমেন্ট বোঝাচ্ছে কি না। তো তার মানে কি, তার মানে হচ্ছে পার্টিসিপল যখন একটা ভার্ব যখন পার্টিসিপল মানে নন ফাইনাইট ভার্ব যখন পার্টিসিপল হবে তখন তার ভিতরে মুভমেন্ট থাকবে। দ্যাট ইজ দ্য গোল্ডেন রুল। আর কোনো রুল টুলের কিছু দরকার নেই, বাসায় গিয়ে মানে যত বই আছে সব খুলে মিলাতে থাকেন, আর কিছু মিলুক বা না মিলুক আপনাদের জিরান পার্টিসিপল মিলুক। বুঝতে পারছি? এবার একটু আসেন, এবার একটু খাতায় লিখেন তো, এই রোলিং স্টোন গেদার নোমাস, এ রোলিং স্টোন গ্যাদার নোমাস। রোলিং এর নিচে দাগ দেওয়া। বলেন এবার রোলিংটা কি হবে? ধরেন আচ্ছা, ধরেন এইখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে 1 নম্বর, 2 নম্বরে ভার্ব দেওয়া আছে, 3 নম্বরে পার্টিসিপল দেওয়া আছে। আর কোনটা দেখাবেন বলেন? রোলিং হবে স্যার পার্টিসিপল। সবাই কি একমত? ও আচ্ছা, আরেকটা অপশন জিরান্ড আছে। জিরান্ড আছে 3 4, পার্টিসিপল হবে। আচ্ছা, জিরান্ড তো হবে না, জিরান্ড কি হবে? জিরান্ড হবে না। আচ্ছা, আমি যদি বলি ভার্ভ, সেটা কি ভুল হবে না সঠিক হবে? আমি যদি বলি ভার্ভ, ভুল হবে না সঠিক হবে বলেন? ভার্ব। আমি যদি ভার্ভ ভার্ভ বলি, ভুল হবে না সঠিক হবে? হ্যাঁ ভার্ব তো স্যার, আমরা তো নন ফাইনাইট ভার্বেরই করতেছি, মানে রাইট, বিভিন্ন প্রকার এক্স্যাক্ট, ভার্ব, তার মানে এটা ভার্বের ভিতরে পড়ে। এক্স্যাক্টলি এটাই আমি শুনতে চেয়েছি। মানে এই জিনিসটা আমরা মানে কখনো কখনো এটা কনফিউশন করে ফেলি। এটা কনফিউশন করার কারণও আছে। বাংলাদেশে খুব বড় একজন রাইটার, আমি উইথ রেসপেক্ট, মানে আমি তাকে সম্মান করি, তো তার সাথে এটা নিয়ে আমার কথা হয়েছিল। আমার কাছে মনে হয়েছে যে তার কনসেপ্টে কোথাও ঘাটতি আছে। যেটা বিষয়টা হচ্ছে যে আমরা যাই কিছু পড়ি, কেউ যদি এটাকে ভার্ব বলে এটাই সঠিক। এখন সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে জিরান পার্টিসিপল এগুলো হচ্ছে ডবল পার্টস অফ স্পেস। এই যে ডবল পার্টস অফ স্পেস, এইটা বাংলাদেশে প্রচলিত একটা বইয়ের এক কোনায় লেখা আছে। ওই লেখাটা সাধারণত অনেকের চোখে পড়ে না। এটা হলো রেন অ্যান্ড মার্টিনের মানে হাই স্কুল গ্রামার যেটা, সেইটা। তাও এটার পরে যেটা পিসি দাসের এনলার্জ যেটা বের হয়েছে ওইটার এক কোনায় লেখা আছে। মানে এগুলো প্রত্যেকটা, আমি যদি বলি এই চাইল্ড কেম রানিং, আমি যদি বলি এটা অ্যাডজেক্টিভ সেটাও সত্যি, আমি যদি বলি এটা পার্টিসিপল সেটাও সত্যি, আমি যদি বলি এটা ভার্ব সেটাও সত্যি। অধিকতর সত্যি হচ্ছে এটা একটি ভার্ব, মানে ডবল পার্টস অফ স্পেস। একই সাথে এটা ভার্ব, আবার একই সাথে এটা পার্টস অফ স্পেস, সরি একই সাথে ভার্ব এবং একই সাথে এটা অ্যাডজেক্টিভ। তাহলে এখন এই তিনটার মধ্যে আমরা কোনটা সঠিক উত্তর দেব? এটার অধিকতর সঠিক উত্তর হবে পার্টিসিপল। কারণ যখন আপনি পার্টিসিপল যখন বলবেন, সামনে গিয়ে কথা বলো, সামনে গিয়ে এটাকে এটাকে যখন আমরা পার্টিসিপল যখন বলবো, পার্টিসিপল বলা মানে কি? পার্টিসিপল বলা মানে সে একই সাথে অ্যাডজেক্টিভ এবং একই সাথে ভার্ব। আমরা অধিকতর সঠিক উত্তরটার কথা বলছি, কিন্তু এটা মূলত একটা ভার্ব। মূলত কি, মানে সে ডেরিভেটিভটা কি, তার ডেরিভেটিভটা হচ্ছে সে ভার্ব থেকে ডেরিভেট হয়েছে, সুতরাং এটি একটা ভার্ব। এরপরে গিয়ে ভার্বের পরে গিয়ে আমরা নট ফাইনাইট বললাম, নন ফাইনাইটের পরে গিয়ে আমরা পার্টিসিপল বললাম, পার্টিসিপলের পরে গিয়ে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বললাম। সব কথাই এক। খুব মানে এইটা নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত তর্ক হয়, এবং মানে বড় বড় রাইটারদের বইতে একই জায়গায় তারা দুবার মানে ভিন্ন রকম আনসার দিয়েছেন, এটা নিয়েও তর্ক হয়। যাই হোক, তো আমরা কি এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? এখন যদি ক্লিয়ার করতে পারি আমরা,
মডাল, আমরা একটু মডাল নিয়ে কথা বলেছিলাম, যে মডালটা মূলত ইংলিশে ব্যবহৃত হয়। ইংরেজি ভাষাটা খুব প্রফেশনাল ভাষা, এবং ইংরেজি ভাষাতে বিশেষ ভাব, মনের ভাব প্রকাশের জন্য বিশেষ ধরনের, ধরেন ধরেন আমি একজনকে বাংলায় বললাম আমি আসতে পারি, আমি যদি এটাকে বললাম আমি কি আসতে পারি, আমি বললাম আমি কি আসবো, এই আমি আসি। তাহলে দেখেন প্রত্যেকটা জায়গাতে বিশেষ বিশেষ ভাব আছে। যেমন মানে আমি যদি বলি মে আই কাম, ক্যান আই কাম, ডু আই কাম, কুড আই কাম, শ্যাল আই কাম, শুড আই কাম, হ্যাভ আই কাম, হ্যাভ টু আই কাম, মানে এই যে প্রত্যেকটা জায়গাতে বাক্যের অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এইটার জন্য ইংলিশে এই মনের ভাব প্রকাশ করার জন্য মানে কতগুলো বিশেষ ধরনের ভার্ব ব্যবহার করা হয়, যেই ভার্বগুলো ডেরিভেটিভলি এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। যেহেতু এগুলো বিশেষ ভাব প্রকাশ করে, এই জন্য এগুলোকে বলা হয় মডাল। মূল মডাল হচ্ছে ক্যান কুড, মানে আমরা এটাকে এইভাবে মুখস্থ করি, ক্যান কুড, মে, মানে ক্যান কুড, শ্যাল শুড, উইল উড, মে, মাইট, মাস্ট। এটা হচ্ছে 9টা সেমি মডাল। যে আমরা কখনো বলছি যে এই মডালগুলো, সেমি মডালগুলো হয় কি, সেমি মডালগুলো কখনো নিজেরা সরাসরি অর্থ প্রকাশ করতে পারে, আবার কখনো কখনো মডালের মতো নতুন, মানে একটা নতুন বিশেষ ভাব প্রকাশ করে। যেমন নিড, ডেয়ার, ইউজ টু। আর মোডাল ফ্রেজ বা ফ্রোজেন, অট টু, হ্যাভ টু, বি গোয়িং টু, হ্যাড বেটার, হ্যাড রেদার, এগুলো। তো মডাল অক্সিলারির বৈশিষ্ট্য, মডাল অক্সিলারির বিভিন্ন দিক, এগুলো আসলে মানে আমি আপনাদেরকে মানে যদি পুরোটুকু যদি আমি বলে দিতে পারতাম, পড়িয়ে দিতে পারতাম, আমার ভালো লাগতো। কিন্তু এটা আসলে পড়ানোর থেকে আপনাদের একটু নিজেরা দেখে নিলে একটু ভালো হবে। তো আমরা কয়েকটা একটু উদাহরণ দেখিয়ে দিই। মডালগুলোর বিভিন্ন এটা আপনারা একটু দেখে নেবেন। আমরা একটু মডালের অক্সিলারি হিসেবে ব্যবহার, যেমন ক্যান, বর্তমান সামর্থ্য বোঝাতে ক্যান বসাই আমরা, যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা কিন্তু সামর্থ্য বোঝায়। আর শুধু যদি আমরা ক্যান বাদ দিয়ে যদি বলি আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, আমি কাজটি করি। দেখেন যখন আমরা ক্যান বসালাম, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তখন কিন্তু কাজটা করা বোঝায় না, বোঝায় যে আমার কাজটি করার সামর্থ্য আছে। এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, একটু বলেন তো এই বাক্যটাতে ক্যান ফাইনিট ভার্ব না নন ফাইনিট ভার্ব? বলেন। মানে 1 2 3 4, মানে আমাদের 4জন স্টুডেন্ট আছে, বুঝতে পারছি, বাকিদের ইংলিশ দরকার নেই। আচ্ছা আপনারা একটু বলেন তো এইখানে আই ক্যান, এখানে ক্যান ফাইনিট ভার্ব না নন ফাইনিট ভার্ব? ফাইনিট ভার্ব, রাইট। আমি শিখিয়েছিলাম আপনাদেরকে, যখন একটি বাক্যে একটি অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় সে ফাইনাইট হয়ে যাবে, বাকিটা অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব যেটা সেটা নন ফাইনাইট হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে প্রিন্সিপাল ভার্ব নন ফাইনাইট হবে কিভাবে? নন ফাইনাইট হইলে সে কি আর প্রিন্সিপাল ভার্ব থাকতে পারে? ওইটার ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি, যে এইখানে আই ক্যান, আপনি যখন কোনো মডালের সাথে, অর্থাৎ মডাল প্লাস ভার্বের বেস ফর্ম, মডাল প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ V0 যদি বলি আমরা, সেটা ভার্বের বেস ফর্ম, অর্থাৎ মডালের সাথে সর্বদা ভার্বের বেস ফর্ম বসবে। তো এরকমভাবে আমরা আরও কিছু ব্যবহার দেখতে পারি, যেমন মে, অনুমতি নেওয়ার জন্য মে বোঝায়। আর ইট মে রেইন টুডে আর ইট মাইট রেইন টুডে, দুইটা একই, ভবিষ্যৎকালের সম্ভাবনা বোঝায়, কিন্তু মাইট সম্ভাবনাটা কম বোঝায়। ইট মে রেইন টুডে, এটা আজকে বৃষ্টি হতে পারে, একটু সম্ভাবনা বোঝায়, কিন্তু ইট মাইট রেন টুডে, বৃষ্টি হলেও হতে পারে, সম্ভাবনা আরও কম। তো এই যে ব্যবহারগুলো, যেমন শ্যাল, প্রস্তাব বা মতামত চাইলে শ্যাল আই মেক এ কাপ অফ টি। আর শুড হচ্ছে ঔচিত্য বা ডিউটি অর্থ বোঝানো হয়। তো এগুলো একটু দেখে নেবেন। আর মডাল এক্সপ্রেশন আছে সেমি মডালে, যেমন নিডের বেলায় আমরা বলেছিলাম ইউ নিড নট গো টু স্কুল। দেখেন এইখানে নিড সেমি মডাল, কিন্তু এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে?
এবং এটা প্রয়োজন বুঝিয়েছে। যেমন আমরা যদি যাই মনিকা নিডস এ নিউ রেইনকোট। এখন দেখেন আমরা জানি কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করতে যাব তখন আমাদের একটা অক্সিলারি ভার্ব যদি না থাকে, একটা অক্সিলারি ভার্ব নিয়ে যদি অক্সিলারি ভার্ব থাকে তার সাথে আমরা নট যোগ করবো। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টেন্স এবং পার্সন অনুসারে আমরা ডু, ডাস, ডিড এটা ব্যবহার করব। তো এখন দেখেন এইখানে কিন্তু নিড, মনিকা নিডস এ নিউ রেইনকোট, এটাকে যদি আমরা নেগেটিভ করতাম আমরা সিম্পলি এই নিডের পরে আমরা একটা নট বসিয়ে দিতাম। নিডের পরে আমরা কি বসিয়ে দিতাম? নিডের পরে আমরা একটা নট বসিয়ে দিতাম। নিড নট এ নিউ রেইনকোট। তো তার মানে কি? তার মানে এটা যেহেতু মডালগুলো অক্সিলারি হওয়ার কারণে সে একটা নট নিতে পারে। তো এই কারণে আমরা বলেছিলাম যে এই নিড, ডেয়ার, ইউজ টু এগুলো হচ্ছে মডাল, অর্থাৎ কখনো কখনো সে একই সাথে মডালের মানে মূল ভার্ব হিসেবে কাজ করতে পারে, আবার কখনো কখনো সে মডাল হিসেবে কাজ করে। তো এইভাবে আপনারা এটা একটু দেখে নেবেন, এখান থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন দেয়। আচ্ছা, তো আমরা নেক্সট ক্লাসে আমরা টেন্স পড়াবো।